শুভ সকাল। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। কেমন আছো শিমু? জি মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তাহলে আজকে যে বিষয়টা পড়বো পরমাণুর গঠন থেকে, সেখানে আইসোটোপ। ঠিক আছে, আমরা আজকে আইসোটোপ বিষয়টা পড়বো। আইসোটোপটা কি? আমরা জানি যে সকল পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, যে সকল পরমাণুর আমরা প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান পাবো কিন্তু এদের ভর সংখ্যাটা হবে কি ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো। যেমন কার্বনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে আমরা এদের কি প্রোটন সংখ্যাগুলো সমান দেখতে পাচ্ছি কিন্তু এদের ভর সংখ্যাগুলো ভিন্ন, অর্থাৎ একটা 12, একটা 13, একটা 14, অর্থাৎ এদের বিভিন্ন ভর সংখ্যা দেখতে পাচ্ছি বলে বিধায় কিন্তু আমরা কার্বনের কি বলবো, কার্বনের বিভিন্ন আইসোটোপ রয়েছে। তাহলে আমরা সহজ ভাষায় কি বলবো, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যাটা সমান হবে কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুইটা ভিন্ন হবে, তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো। ঠিক আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের আমরা কি দেখতে পাচ্ছি, তিনটা পরমাণুর প্রোটন সংখ্যা সমান দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি নতুন করে আবার শেয়ার দিচ্ছি, না একটু ওয়েট করো। এখন দেখতে পাচ্ছ শিমু? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আইসোটোপ কাকে বলবো দেখি, বলো আইসোটোপ কাকে বলে? যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরে আইসোটোপ বলবো। যেমন কার্বনের আমরা তিনটা আইসোটোপ দেখতে পারি, একটা হলো C12, একটা C13 এবং একটা C14, অর্থাৎ এগুলো হলো কার্বনের বিভিন্ন আইসোটোপ। এবং এদের আমরা দেখতে পাচ্ছি কি ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যাগুলো ভিন্ন কিন্তু আমরা প্রোটন সংখ্যাগুলো সমান দেখতে পাচ্ছি বলে কার্বনের বিভিন্ন ধরনের আইসোটোপ রয়েছে সেটা জানতে পারি। আর একটা হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের মূলত 7টা আইসোটোপ থাকে। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ থাকে? 7টা। একটা হলো H1, H2, H3, H4, 5, 6, 7, এভাবে করে হাইড্রোজেনের 7টি আইসোটোপ রয়েছে, কিন্তু আমরা প্রকৃতিতে শুধুমাত্র 3টা পাই। তোমরা দেখবে প্রায় সময় যে কোনো বইতে দেখতে পাবে যে কার্বনের কয়টি, হাইড্রোজেনের আমরা 3টা আইসোটোপকে দেখতে পারবো, যেগুলোর নাম হলো ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে, প্রোটিয়াম। আমরা হাইড্রোজেনের এই 3টা আইসোটোপ সম্পর্কে সচরাচর পরিচিত, কারণ এই 3টাকে আমরা প্রকৃতিতে পাই। আর বাকি যেগুলো রয়েছে 4, 5, 6, 7 হাইড্রোজেন বিশিষ্ট যে আইসোটোপ গুলো রয়েছে সেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয় এবং এদের বিভিন্ন নাম রয়েছে কিন্তু, যেমন হাইড্রোজেনের যেটা H11 নাম সেটা হলো প্রোটিয়াম। হাইড্রোজেনের আইসোটোপ গুলোর নাম কি কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে। এদের আমরা সবগুলোর প্রোটন সংখ্যা দেখতে পাবো কত করে? 1 1 1। আমরা জানি আইসোটোপের সংখ্যাই হলো এদের প্রোটন সংখ্যাগুলো সমান হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে। যেমন প্রোটিয়ামের ভর সংখ্যা হলো 1, যেটা আমরা H11 বলছি, সেখানে আমরা ভর সংখ্যা 1 দেখতে পাবো। আর ডিউটেরিয়াম D12 সেক্ষেত্রে ভর সংখ্যা হবে 2, ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2, আর ট্রিটিয়ামের ভর সংখ্যা হলো 3। এদের প্রোটন সংখ্যা সমান 1 1 করে কিন্তু ভর সংখ্যাগুলোর আমরা ভিন্নতা দেখতে পাই। আর কখনো যদি এই সংকেতগুলো দিয়ে, অর্থাৎ হাইড্রোজেনের এই যে 3টা আইসোটোপ রয়েছে এগুলোর ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা দিয়ে যদি নিউট্রন সংখ্যা বের করতে বলে, সেক্ষেত্রে তোমরা কি প্রোটন সংখ্যা থেকে ভর সংখ্যা বা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা, আমরা জানি বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়, অর্থাৎ ভর সংখ্যা থেকে তোমরা প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে এদের নিউট্রন সংখ্যাটা বের করে দেখাবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন মোটামুটি আমাদের আইসোটোপ সম্পর্কে ধারণা হয়েছে যে এই বিষয়টা হলো আইসোটোপ, এবং এভাবে আমরা এখান থেকে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যাগুলো জানতে পারবো।
এরপর আরেকটা যে বিষয় রয়েছে সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর। কি বললাম? আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি? এখান থেকে বিভিন্ন ধরনের গাণিতিক সমাধানও আসতে পারে। তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে সকলে মনে রাখতে হবে যে আপেক্ষিক পারমাণবিক ভর কি। আমরা জানি কোনো একটা মৌলে একটা পরমাণুর ভর, কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12, ঠিক আছে, 1/12 অংশের যে অনুপাত ওইটাকে বলা হবে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আমি আবারও বলছি যে কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর এবং তার সাথে কার্বন 12 আইসোটোপ, কার্বনের 12 আইসোটোপ ভরের 1/12 অংশের যে অনুপাত ওটাকে বলা হবে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমাদের একটা খেয়াল রাখতে হবে যখন কোনো একটা যে আমরা তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর যখন কোনো একটা সমাধান আমাদেরকে করতে বলবে সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো একটা পরমাণুর ভর, যে কোনো একটা পরমাণুর ভর তোমরা ওখানে বলে দিবে, তোমাদের প্রশ্নে উল্লেখ করে দিবে। এবং আরেকটা জিনিস যেটা স্ট্যান্ডার্ড মান এখানে সেটা হলো কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের একটা মান রয়েছে, ঠিক আছে। তোমরা এই মানটা একটু নোট করে রাখো, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের যে মানটা সেটা একটু হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। হ্যাঁ, তোমরা কি মানটা শুনতে পেয়েছো? জি মিস। একটু বলো তো দেখি কার্বন 12 আইসোটোপের ভরের মানটা কত? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সেক্ষেত্রে যেমন তোমাদেরকে একটা মৌলের নাম বলবো, যেমন অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর তোমাদেরকে বলে দিল যে 4.482, ঠিক আছে। তোমরা একটু লিখে রাখো, অ্যালুমিনিয়ামের ধরো একটা পরমাণুর ভর যদি হয় 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম, সেক্ষেত্রে এর আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে? তখন কি বের করে দেওয়া যাবে? যে একটা পরমাণুর ভর দিয়ে দিল, এখান থেকে আমাদেরকে বলছে যে আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করো, তখন আমরা কিভাবে বের করবো সেটা? মিস ওই যে মোলের পরমাণুর ভর দিয়ে হ্যাঁ পারমাণবিক ভরের অংশ যেটা পাইছি মানে যে সূত্রটা আছে ওটা হ্যাঁ, দিয়ে যে ভাগ মানটা দিলে হয় আছে না? হ্যাঁ সেটা দিয়ে ভাগ হবে। আমাদের যে কোন একটা পরমাণুর ভর দিবে সেটা দিয়ে আমরা যে কার্বন 12 আইসোটোপের যে একটা মান পেয়েছি, এটা একটা নির্দিষ্ট মান, এটা সবসময় মনে রাখতে হবে, এটা একটা নির্দিষ্ট মান। এই মানটা দিয়ে যখন আমরা ভাগ করে দিব সেক্ষেত্রে আমরা ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা জানতে পারবো, ঠিক আছে। আরেকটা কথা খেয়াল রাখতে হবে যে এদের কোনো একক থাকবে না। অনেকের প্রশ্ন থাকতে পারে এদের কেন কোনো একক থাকে না, ঠিক আছে। এক্ষেত্রে একক না থাকার কারণ হলো দুটাই হলো ভরের অনুপাত, ঠিক আছে। একটা বলেছে পরমাণুর ভর আর একটা বলছে অনুপাতের অংশ। এখানে দুইটাই হলো ভরের অনুপাত, যার কারণে এদের কোনো কি থাকে না, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক লেখার প্রয়োজন হবে না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কোনো একক দিতে হবে না, শুধুমাত্র আমরা মানগুলো ক্যালকুলেট করে আমরা এই মানটা দিয়ে দিলে এখানে আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে আমরা জানতে পেরে যাব, ঠিক আছে। এরপরে পরবর্তী বিষয়টা দেখো, হ্যাঁ যেমন এখানে কিছু প্রশ্ন আছে, যেমন পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি, মনে আছে? জি মিস। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? স্ক্রিনেও দেখা যাচ্ছে প্রশ্নটা, দেখো। পারমাণবিক সংখ্যা ভর সংখ্যাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? মিস কি দ্বারা চিহ্নিত করা হয়? হ্যাঁ, পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এটা একটু খেয়াল রাখো, জেড দ্বারা, স্মল জেড জি মিস। দ্বারা পারমাণবিক সংখ্যাকে স্মল জেড দ্বারা প্রকাশ করা হয়। স্মল জেড। হুম, আচ্ছা। ঠিক আছে, এটা ক্যাপিটালও হতে পারে, এক্ষেত্রে ছোট হাতের হয়ে গেছে। এটা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা এবং ভর সংখ্যাকে এ দ্বারা। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা? জেড দ্বারা। জেড দ্বারা। আর ভর সংখ্যাকে প্রকাশ করব কি দ্বারা? এ দ্বারা। এ দ্বারা। হ্যাঁ, তোমরা যখন কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে এ জেড এগুলো দেখবে, বড় হাতের এ জেড গুলো দেখা যাবে, তখন এগুলো মনে করতে হবে একটা দ্বারা পারমাণবিক সংখ্যাকে বোঝাচ্ছে জেড দ্বারা, আর এ দ্বারা বোঝাচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, ঠিক আছে। এরপরে নেক্সট আরেকটা বিষয় আছে যে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা, এখানে কিভাবে বের করবো আমরা? আমরা জানি কি এভাবে করে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা মিস জানি না তো। 30। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হলো কত? কত? 30।
30 30 এবং নিউক্লিয়ন সংখ্যা হলো 27। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা আমরা পাবো 30 আর নিউক্লিয়ন সংখ্যা পাবো কি, নিউক্লিয়ন সংখ্যা হবে 27। এরপরে যখন তোমরা আরেকটা বিষয় খেয়াল রাখবে, কোনো একটা মৌল সংকেত দিয়ে যখন তোমাদেরকে বলবে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা বের করো, এখানে কোনো সংকেত এখানে কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে কোন একটা মৌলর সংকেত সহ দিয়ে দিল, ঠিক আছে, সংকেত সহ এদের মানগুলো নিয়ে দিল, সেক্ষেত্রে তোমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো কিভাবে বের করবে, ঠিক আছে। যেটা প্রোটন মান, খেয়াল রাখবে প্রোটন সংখ্যা যত থাকবে সেটা হবে ইলেকট্রন সংখ্যাও। আমরা জানি কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা আমরা যত পাবো এর ইলেকট্রন সংখ্যাও কি হবে, ততটা হবে, খেয়াল থাকবে কথাটা। হ্যাঁ হ্যাঁ নিউট্রন সংখ্যাটা কিভাবে বের করব, যে ওই একটা থেকে আরেকটা বিয়োগ দিব। হ্যাঁ এই যে ভর সংখ্যা বলেছিলাম, টোটাল ভর সংখ্যা হ্যাঁ যেটা বলা হয়েছিল সেখান থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বাদ দিই, ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বাদ দিই, সেক্ষেত্রে আমরা কি পাবো, নিউট্রন সংখ্যাটা। ইলেকট্রন সংখ্যা পাবো। হ্যাঁ ইলেকট্রন না নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা পাবো। নিউট্রন সংখ্যা পাবো। অর্থাৎ ভর সংখ্যা থেকে যখন আমরা প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিব তখন আমরা নিউট্রন সংখ্যাটা পাবো, আর প্রোটন সংখ্যা যতটা থাকবে ইলেকট্রন সংখ্যাও ঠিক ততটাই ততটা হবে। থাকবে। তাহলে তোমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, কোনটা ইলেকট্রন কোনটা প্রোটন কোনটা নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব। হ্যাঁ ওকে, এরপরে আরেকটা যে বিষয় সেটা হলো আইসোটোপ। আইসোটোপ আমরা যে আইসোটোপ সম্পর্কে পড়েছিলাম, যে হাইড্রোজেন তারপর কার্বনের যে বিভিন্ন আইসোটোপ সম্পর্কে পড়েছিলাম, ওই আইসোটোপের যে শতকরা হার, এদের একটা পার্সেন্টেজ থাকে, এই পার্সেন্টেজ থেকে কিভাবে আমরা গড় আপেক্ষিক ভর নির্ণয় করব, গড় আপেক্ষিক ভর নির্ণয় করব, এগুলো বের করার কিছুটা কি রয়েছে, নিয়ম রয়েছে। যেমন কোনো একটা মৌলের ধরো তোমার একটা আইসোটোপের ভর সংখ্যা ওরা দিয়ে দিল, প্রশ্নের মধ্যে কোনো একটা মৌলের প্রত্যেকটার আইসোটোপের ভর সংখ্যাকে যখন আমরা পাবো, সেই ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ করতে হবে। অর্থাৎ একটা আইসোটোপের ভরের সংখ্যার সাথে ওকে প্রকৃতিতে কতটুকু পরিমাণে পাওয়া যায় এটার যে একটা শতকরা পরিমাণ সেটাকে আমরা গুণ করতে হবে। এরপরে যে গুণফলটা পাবো সেগুলোকে যোগ করতে হবে, প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে এবং যোগফলটাকে 100 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ওই মৌলের গড় আপেক্ষিক ভরটা পেতে পারি। তাহলে কি বললাম, আমরা জানি প্রকৃতিতে বিভিন্ন ধরনের মৌল রয়েছে, ওই মৌলগুলোর আবার বিভিন্ন আইসোটোপ রয়েছে, সেই ক্ষেত্রে আইসোটোপের ভর সংখ্যা কি কি প্রয়োজন হবে, এখানে আইসোটোপের ভর সংখ্যা আইসোটোপের ভর সংখ্যা, এবং তারপরে এরপরে এটার সাথে শতকরা পরিমাণ গুণ দিতে হবে, এরপরে তারপর গুণফলকে যোগ করতে হবে, তারপর 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এভাবে আমরা যে কোনো একটা মৌলের, ধরো এ মৌল বা বি মৌল, যে কোনো একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা এভাবে পাবো যে ভর সংখ্যার সাথে এদের পার্সেন্টেজটা গুণ করব এবং গুণফলগুলোকে যোগ করব, যোগ করে 100 দিয়ে যখন এটাকে ভাগ করে দেওয়া হবে তখন এর গড় আপেক্ষিক ভরটা পাওয়া যায়, ঠিক আছে। যেমন আমরা ধরো ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, ধরো একটা হলো C35 আর একটা হলো, ঠিক আছে, Cl35 আর একটা হলো Cl37। ক্লোরিনের দুইটা আইসোটোপের কথা বললাম, এক্ষেত্রে যেটা Cl35 বলছি এটার শতকরা পরিমাণ 75% পাওয়া যায় ধরো প্রকৃতিতে, আর যে Cl37 বলা হয়েছিল আইসোটোপ সেটার শতকরা পরিমাণ 25%। সেক্ষেত্রে গড় আপেক্ষিক ভরটা কিভাবে বের করবে দেখি আমাকে একটু বলো। জি মিস, আমি দুইটা আইসোটোপের কথা বলেছি ক্লোরিনের, একটা হলো Cl35 আর একটা হলো Cl37। একটু লিখে রাখো, Cl দিয়ে উপরে 35 লিখো কর্নারে, আবার আরেকটাতে লিখো Cl37। Cl35 যেটা বলেছি সেটা শতকরা পরিমাণ হলো 75%, 75%। আর Cl37 মানে দ্বিতীয় যে আইসোটোপটা বলেছি সেটা শতকরা পরিমাণ হলো 25%। 25%। এক্ষেত্রে এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, 35 75 35 75 37 100। হ্যাঁ, শতকরা পরিমাণের সাথে তোমার আইসোটোপের ভর সংখ্যাগুলো গুণ করে দাও, এরপরে এগুলোকে একসাথে যোগ করে এরপরে এটাকে 35.5। 35.5 গুড। অর্থাৎ আমরা শতকরা পরিমাণের সাথে যদি আমরা ওই আইসোটোপের ভরগুলো গুণ করে দিই ভর সংখ্যা, সেক্ষেত্রে এগুলো যোগ করে 100 দিয়ে ভাগ করলে আমরা ইজিলি এই মানগুলো পেয়ে যাব এবং এদের কোনো কি দেওয়ার দরকার নেই, আমরা জানি এদের কোনো একক হবে না কারণ একই ভরের অনুপাত বিধায় এদের কোনো একক নেই, ঠিক আছে। আবার অনেক সময় এমনও দেওয়া থাকতে পারে যে তোমাদের ভরটা দেওয়া আছে, অর্থাৎ গড় আপেক্ষিক ভরটা দেওয়া আছে, তোমাদেরকে শতকরা পরিমাণ বের করতে বলেছে, সেখানে কিভাবে বের করবে, সেক্ষেত্রে কিভাবে বের করতে হবে,
সেক্ষেত্রে আমরা কি করব, এদেরকে পরিমাণটা ধরতে হবে, শতকরা পরিমাণটা আমরা কি করে নিব, এক্স ওয়াই দ্বারা প্রকাশ করে নিব। যেমন ধরো কপারের কথা বলি, কপারের দুইটা আইসোটোপ হলো ধরো কপার 63 আর কপার 65। একটু লিখে রাখো, কপার 63 এবং আরেকটা আইসোটোপ হলো কপার 65। এদের গড় আপেক্ষিক ভর হলো 63.5। কপারের গড় আপেক্ষিক ভর হলো 63.5। তাহলে এক্ষেত্রে কিভাবে ব্যবহার মানে কিভাবে আমরা শতকরা পরিমাণটা পাবো? আমরা তো শতকরা পরিমাণটা জানি না। যদি কোনো একটা অজানা জিনিস হয় সেক্ষেত্রে আমরা এদেরকে কি ধরবো, এক্স ধরতে পারি। ঠিক আছে, কপারের শতকরা পরিমাণটা আমরা একটাকে কি ধরবো, যেটা কপার 63 বলেছি সেটাকে আমরা এক্স ধরবো। ঠিক আছে, x% হিসেবে ধরবো। আর আরেকটা আইসোটোপ বলেছিলাম কপার 65, এটাকে আমরা ধরতে পারি 100 মাইনাস এক্স। একটাকে যদি আমরা এক্স ধরি আরেকটাকে কত ধরবো, 100 মাইনাস এক্স ধরে। দেখি অঙ্কটা একটু আমাকে বলো তো কিভাবে হতে পারে। সূত্র আগেরটার মতোই, শুধু এখানে আমরা পরিমাণটা বলেছি এক্স আর একটা ধরেছি 100 মাইনাস এক্স। তাহলে এখানে আসবে হচ্ছে যে 63.5। 63.5 কিভাবে আসবে সেটা কি? মিস ওই যে x আমরা যেটা ধরছি শতকরার পরিমাণ, হ্যাঁ, ওটার সাথে ওই যে 63 গুণ করব, তারপরে প্লাস 100 মাইনাস x, এক্স এটার সাথে মানে ওই যে 65। শতকরা পরিমাণ যেটা, হ্যাঁ। ওটা থেকে এক্সটা বিয়োগ দিব, তারপর ওটার সাথে 65 গুণ করব, হ্যাঁ, তারপর 65 100 গুণ দিয়ে করবো, ভাগ দিব। 100 দ্বারা ভাগ করে ফেলবো, সেখানে আমরা একটা মান পাবো, সেটা হলো কত, ঠিক আছে, ওখানে x এর মানটা পাবো আমরা কত, যখন ক্যালকুলেটরটা করবো সেটা পাবো। আর এক পাশে কি লিখতে হবে, ওই যে আমি একটা পরিমাণ বলেছিলাম খেয়াল আছে, গড় আপেক্ষিক ভর কত বলেছিলাম, 63.5। 63.5 এর সাথে আমরা যে সূত্রটা বললাম ওটা কম্পেয়ার করতে হবে। এই দুইটা ক্যালকুলেশন করার পর আমরা x এর একটা মান পাবো, সেটা হলো 75%। x এর মান কত পাবো, 75%। আর একটা আইসোটোপের মান এভাবে বের করবো। আর আরেকটা যে কপার 65 এর মান বললাম, সেটা 100 থেকে যখন আমরা 75টা বাদ দিব, অর্থাৎ 100 থেকে যখন 75টা বাদ দেওয়া হবে, তখন আরেকটা পরিমাণ পাওয়া যাবে, সেটা হলো 25%। এভাবে করে কোনো একটা আইসোটোপের যদি শুধুমাত্র আইসোটোপগুলো উল্লেখ করা থাকে এবং এদের গড় আপেক্ষিক ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজও আমরা এই নিয়মে, আমরা যে নিয়মটা এখন বলে গেলাম, এই নিয়ম অনুসারে আমরা বের করতে পারবো। আশা করি সকলে পারা যাবে। পারবো। ওকে, ইনশাআল্লাহ পারা যাবে। এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে আপেক্ষিক আণবিক ভর বের করব। অর্থাৎ যে H2SO4, যেমন সালফিউরিক অ্যাসিড, H2SO4 এর তোমরা কি আপেক্ষিক আণবিক ভর বের করার নিয়মটা জানো? আণবিক ভর, আণবিক ভর একবার বলে দেন। হ্যাঁ, ওকে, আমি একটু ক্লিয়ার দিচ্ছি। যে যেমন দেখো, একটু খেয়াল করে, H2SO4 সালফিউরিক অ্যাসিডের সংকেত আমরা কি জানি, H2SO4। এখানে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি, হাইড্রোজেনকে দেখতে পাচ্ছি, সালফারকে দেখতে পাচ্ছি এবং অক্সিজেন। এক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, প্রত্যেকটা পারমাণবিক ভর আমাদের জানতে হবে 1। তারপরে হাইড্রোজেনের 1, সালফারের 32, সালফার হচ্ছে যে 32, আর অক্সিজেনের হচ্ছে 16। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আগে আমাদেরকে পারমাণবিক ভরটা ক্লিয়ার হতে হবে। হাইড্রোজেনের 1, সালফারের 32 আর অক্সিজেনের পেলাম 16। ঠিক আছে, সেক্ষেত্রে হাইড্রোজেনের কয়টি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, কয়টা অণু দেখতে পাচ্ছি? হাইড্রোজেন পরমাণু 2টা আছে, হাইড্রোজেনের 2টা পরমাণু রয়েছে, আর সালফার 1টি রয়েছে, আর অক্সিজেনের দেখতে পাচ্ছি 4টি পরমাণু রয়েছে। এখন এক্ষেত্রে আমরা গুণ করব। ঠিক আছে, অর্থাৎ আমরা যে পারমাণবিক ভরটা পেলাম সেটার সাথে পারমাণবিক ভরের সাথে পরমাণুর সংখ্যাটা কি করতে হবে, গুণ করতে হবে। পারমাণবিক ভরের সাথে পারমাণবিক সংখ্যাটা গুণ করতে হবে, গুণ করে একসাথে যোগ করলে কিন্তু আমরা কি পেয়ে যাব, আপেক্ষিক আণবিক ভর, আণবিক ভর সংখ্যাটা পাবো, আপেক্ষিক আণবিক ভরটা আমরা পাবো। সেক্ষেত্রে H2SO4 এরটা একটু আমাকে বের করে দিতে পারবেন? যেমন 1 × 2 লিখো। হ্যাঁ, যদি পারো বলো, নাহলে আমি আবার বলছি এটা তোমার। যেমন হাইড্রোজেন একটা 1 × 2, ঠিক আছে, না হাইড্রোজেন দুটো, হ্যাঁ। তারপরে সালফারের শুধু 32 প্লাস 32 প্লাস 98 আর 16। আমরা যেহেতু অক্সিজেনের পারমাণবিক ভর বলেছিলাম 60 সাথে 4টা গুণ হয়ে কত হচ্ছে, সেই ক্ষেত্রে 16, এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 16 × 4। তাহলে টোটাল কত পাওয়া যাচ্ছে, 98। হ্যাঁ,
98। তাহলে কি যে কোনো মৌলের ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদেরকে যে কোনো যৌগ দিলে সেক্ষেত্রে কি তোমরা এর আণবিক ভরটা বের করে দেখাতে পারবে? মিস কোনটার? যে কোনো একটা যদি অণু দেয়া হয়, যেমন এখানে সালফিউরিক অ্যাসিড বললাম বা কপার সালফেট, তোমাদেরকে যদি বলা হয় কপার সালফেট অণুতে এটার আপেক্ষিক আণবিক ভরটা বের করে দাও, সেক্ষেত্রে কি তোমরা বের করে দেখাতে পারবে? মিস পারবো। ওকে, তাহলে আমরা আশা করছি যে CuSO4, হ্যাঁ QSO4, তাহলে কার্বন হচ্ছে একটা। না CuSO4 না কার্বন এটা নাকি কপার? না 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 কোবাল্ট কোবাল্ট। কপার Cu তারপরে কপার। Cu কপার। হ্যাঁ, সেক্ষেত্রে অক্সিজেন 16 আর 4 424 4 6 সালফার সালফার হচ্ছে পারমাণবিক 32, তাহলে 32 প্লাস 64। মিস কপারের পারমাণবিক ভর কত? 29। 29। সেক্ষেত্রে কত পাবো? তাহলে 4 6 15 7 9 10 11 13 14 15 155। 155 অর্থাৎ আচ্ছা, এখানে পারমাণবিক ভর কিন্তু আমরা যেটা পড়েছি সেটা 63.5 হলে কত হয় দেখো তো একটু। সালফারের পারমাণবিক ভর 63.5, 29টা হলো ভর সংখ্যা, এখানে পারমাণবিক ভরটা হলো 63.5। তাহলে এভাবে ক্যালকুলেট করে বলো তো মানটা কত হয়? 63.5 হলে এখানে মিস ওটা কি সালফারের 63.5? না, সালফার না, কপারের পারমাণবিক ভর। আচ্ছা, সালফারের কপারের বলেছিলাম পারমাণবিক 32। ভর হলে এখানে 32 64 4 6 9 96 সেটা 6 9 10 11 12 15 159.5। হ্যাঁ 1, এটাই হবে। এভাবে করে তোমরা কি বের করবে? আপেক্ষিক ভরগুলো। আণবিক ভর। হ্যাঁ, ভরগুলো এভাবে তোমরা ক্যালকুলেট করে বের করবে, ঠিক আছে? যে কোনো এখানে হ্যাঁ। যে কোনোটা দিলে সেক্ষেত্রে যদি তোমাদের খেয়াল রাখতে হবে পারমাণবিক ভর যদি তোমরা জানো, এদের ভর সংখ্যা দিয়ে গুণ করে একসাথে যোগ করে কিন্তু তোমরা এদের আপেক্ষিক আণবিক ভরটা ইজিলি বের করে দেখাতে পারবে, ঠিক আছে? এরপরে এই অধ্যায়ে আরো যে লাস্ট যে টপিকটা রয়েছে সেটা হলো তেজস্ক্রিয় আইসোটোপ, ঠিক আছে? তেজস্ক্রিয় আইসোটোপ বা এর ব্যবহার, কিভাবে আমরা এর ব্যবহার বা তেজস্ক্রিয় আইসোটোপ গুলো পাবো। আচ্ছা, তোমাকে আগে কিছু কোয়েশ্চেন করছে, এখানে একটু খেয়াল করো, বাকিরাও রেসপন্স করো। প্রকৃতিতে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? প্রকৃতিতে আমরা হাইড্রোজেনের কয়টি আইসোটোপ পাই? হাইড্রোজেনে একটি। শিওর? একটি তো মনে হচ্ছে মিস। হাইড্রোজেনে আমি ছবি দেখিয়েছিলাম, সেখানে কি একটি দেখা গিয়েছিল নাকি তিনটি? না 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 7টি পাওয়া যায়, কিন্তু আমরা প্রকৃতিতে কয়টি পাই? এখানে প্রশ্নে বলা হয়েছে প্রকৃতিতে হচ্ছে 3টি, ওই যে প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম। খেয়াল রাখবে, হাইড্রোজেনে এমনিতেই 7টি পাওয়া যায়, তার মধ্যে 3টি হলো প্রকৃতিতে পাওয়া যায়, প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম, এদেরকে আমরা প্রকৃতিতে পাই। আর বাকি যে আইসোটোপ গুলো রয়েছে সেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়, ঠিক আছে? তবে একটু প্রশ্ন খেয়াল করবে, কি শুধুমাত্র হাইড্রোজেনের আইসোটোপ বলেছে নাকি প্রকৃতিতে হাইড্রোজেনের আইসোটোপ বলেছে? এই প্রশ্নটা খেয়াল করে কিন্তু প্রশ্নের আনসারটা দিবে। এরপরে অক্সিজেনের পারমাণবিক ভর কত? একটু আগে বলেছিলাম, হয়তো খেয়াল আছে। 16। 16। এরপরে আইসোটোপ কি দেখি বলো। ওই যে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যাটা আমরা সমান পাবো, কিন্তু ভর সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মূলের যে পরমাণু তাদেরকে আইসোটোপ বলা হবে। প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু বাকিগুলো ভিন্ন হবে, তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আরেকটা বিষয়ে যাচ্ছি। আমরা পড়ব কি, এখানে বলেছিলাম তেজস্ক্রিয়তা সম্পর্কে, ঠিক আছে? আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে জানবো। ওকে, আমরা আজকে তেজস্ক্রিয় আইসোটোপ বিষয়টা কি, তেজস্ক্রিয় আইসোটোপ কি, অর্থাৎ যেগুলো নিজে নিজে কি করতে পারে। কিছু কিছু আইসোটোপ আছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ নিজে নিজেই ভেঙে যেতে পারে এবং বিভিন্ন ধরনের রশ্মি এরা নির্গত করে, অর্থাৎ আলফা,
বিটা, গামা, এই ধরনের রশ্মিগুলো এরা নির্গত করে, এদেরকে বলা হবে তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, মনে থাকবে তেজস্ক্রিয় আইসোটোপ কি? হ্যাঁ মিস। অর্থাৎ কিছু কিছু আইসোটোপ আমরা প্রকৃতিতে দেখতে পারি যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজে কি হতে পারে, ভেঙে যেতে পারে, ভেঙে আলফা বিটা রশ্মি এই রশ্মিগুলো নির্গত করে, তাদেরকে আমরা বলবো তেজস্ক্রিয় আইসোটোপ। এখন পর্যন্ত অনেকগুলো স্ক্রিন দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি আবার নতুন করে একটু শেয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি দেখা যাচ্ছে? আমরা তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে বলছিলাম যে এখন পর্যন্ত 3000 সংখ্যক বেশি, মানে 3000-এরও বেশি আইসোটোপ সম্পর্কে জানা গিয়েছে। কিছু প্রকৃতিতে পাওয়া গেছে, আবার কিছু গবেষণাগারে প্রস্তুত করা হয়েছে। এই আইসোটোপগুলোর কিন্তু বিভিন্ন ব্যবহার রয়েছে। তেজস্ক্রিয় আইসোটোপ কিছু যেমন ভালো দিকও রয়েছে, কিছু খারাপ দিকও রয়েছে। আমরা আজকে যে বিষয়টা পড়বো হলো কোন কোন ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করে থাকি। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোন কোন ক্ষেত্রে, যেমন চিকিৎসা ক্ষেত্রে, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন, যে আমাদের বাঁচার জন্য আমাদের চিকিৎসা নিতে হয়, সেক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, বা খাদ্য বীজ যে আমরা সংগ্রহ করছি, এমনকি ইভেন আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করছি সেটারও কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পারি। ঠিক আছে, এবং কোনো একটা অনেক পুরানো একটা জিনিসের বয়স, মানে একটা পুরানো একটা জীবাশ্ম জ্বালানির বয়স বলো বা জীবাশ্ম জ্বালানির বয়সটা কত হয়েছে সেটাও আমরা জানতে পারি তেজস্ক্রিয় আইসোটোপ থেকে। তাদের চিকিৎসা ক্ষেত্রে কোন কোন বিষয়ে আইসোটোপটা ব্যবহার করা হয়, যেমন রোগ নির্ণয়, আমরা যে শরীরে আমাদের কোনো রোগ হলে সেক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয়। যেমন আইসোটোপ ব্যবহার করে যে জায়গাটাতে রোগে আক্রান্ত হয় সেটা ছবি তোলা সম্ভব। তেজস্ক্রিয় আইসোটোপ যেহেতু এখান থেকে রশ্মি নির্গত হচ্ছে, আমরা জানি আমাদের শরীরের ভেতরটা দেখা আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়, কিন্তু আমরা যদি সেখানে তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে ওই যে যে অংশটা আমাদের রোগ আক্রান্ত হয়েছে সেটা ছবি যদি তোলা যায়, সেক্ষেত্রে আমরা ওই জিনিসটার কোথায় আক্রান্ত হয়েছে বা কি রোগে আক্রান্ত হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে আইসোটোপ ব্যবহার করে আমরা ওই রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে পারি। যেমন আবার অনেক সময় ইনজেকশন পুশ করেও কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের শরীরে প্রবেশ করানো হতে পারে। যেমন তেজস্ক্রিয় আইসোটোপ বলতে টেকনেশিয়াম TC99, তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেশিয়ামকে আমরা যখন শরীরের ভেতরে প্রবেশ করানো হয় তখন ওই আইসোটোপটা শরীরের একটা নির্দিষ্ট স্থানে যে জমা হবে, যখন ইনজেকশনের মাধ্যমে পুশ করে ওই আইসোটোপ টেকনেশিয়াম 99 কে প্রবেশ করানো হবে, তখন ওই তেজস্ক্রিয় রশ্মিটা কি করবে, ওখানে গামা রশ্মি বিকিরণ করবে এবং তখন সেখানে বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ করবে। ওই গামা রশ্মিটার কাজ হবে ওখানে বিকিরণ করতে থাকবে, ওই গামা রশ্মি ওখানে গিয়ে ক্যামেরার মাধ্যমে ওই জায়গাটার, ওই আক্রান্ত জায়গাটার ছবি তুলে দিবে। এক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ এখানে শরীরের ভেতরে কতক্ষণ কাজ করতে পারবে, এটার একটা লাইফ টাইম রয়েছে। এটা তোমরা একটু নোট করে রাখো যে টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম হলো 6 ঘন্টা, অর্থাৎ এটা 6 ঘন্টা কার্যকর থাকবে। এর সামান্য সময়ে, এত সামান্য সময়ে তেজস্ক্রিয়তা, মানে এদের সময় মাত্র 6 ঘন্টা, তাহলে এটা আমাদের তেমন কোনো ক্ষতি করতে পারবে না। এটা যদি অনেক লং টাইম আমাদের শরীরে থেকে যেত, সেক্ষেত্রে আমাদের শরীরে অন্য কোনো রোগের সৃষ্টি করতে পারতো বা এটা থেকে গিয়ে আমাদের অন্য কোনো ইফেক্ট দিতে পারতো। কিন্তু যেহেতু এটা লাইফ টাইম শুধুমাত্র 6 ঘন্টা, অর্থাৎ একটা জিনিস প্রবেশ করানোর যতক্ষণে ওই জায়গাটার ছবি তুলে আনছে, এর লাইফ টাইমটা শুধুমাত্র এখানে 6 ঘন্টা থাকবে এবং সেখানে রশ্মি নির্গত করে আমাদেরকে স্পেসিফিক করে বলে দিবে কোন জায়গায় রোগটা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ কোন ক্ষেত্রে দেখতে পারি? রোগ নির্ণয়ে। রোগ নির্ণয়ে আমি কোন তেজস্ক্রিয় আইসোটোপের কথা বললাম? টেকনেশিয়াম 99। এটার কাজটা কি? এটা কিভাবে আমাদের শরীরে প্রবেশ করিয়ে ওই স্থানের ছবিটা তুলে আনবে? এটা হচ্ছে যে মিস ওই যে শরীরের ভেতর প্রবেশ করে, মানে ওই যে টেকনেশিয়াম 99 শরীরের ভেতরে প্রবেশ করানো হয় সেটা কিসের যখন মাধ্যমে? শরীরের নির্দিষ্ট স্থানে জমা, ইনজেকশনের মাধ্যমে। যখন এটি নির্দিষ্ট স্থানে জমা হয় তখন এটা গামা রশ্মি বিকিরণ করে। হ্যাঁ, গামা তো রশ্মি বিকিরণ গামা করে। রশ্মি বিকিরণ করে শনাক্তকরণ ক্যামেরা দিয়ে স্থানে ছবি তুলে আনা সম্ভব হয়।
হ্যাঁ, সম্ভব হয়। তাহলে এভাবে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে কোনো একটা রোগ নির্ণয় করতে পারি। সেটা এখানে যেমন আমরা শুধুমাত্র টেকনিশিয়ামের কথা বললাম, যে আরো অনেক বিভিন্ন আইসোটোপ আছে, এগুলো দিয়ে কিন্তু এভাবে করে তারা রশ্মি নির্গত করে ওই জায়গাটা আমাদেরকে চিহ্নিত করে দিবে এবং এভাবে আমরা আমাদের ওই জায়গাটার আক্রান্ত স্থানটার নিরাময়টা করতে পারবো। তাহলে রোগ নিরাময়ের ক্ষেত্রে যেমন দেখো, সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার, থাইরয়েডের যে ক্যান্সারটা হয়ে থাকে সেখানে তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয়েছিল। যেমন রোগীকে আমরা যখন পরিমিত পরিমাণে, এটা কিভাবে করা হয়, থাইরয়েডে একটা জিনিস প্রবেশ করাতে হবে, সেটা হলো আইসোটোপ আয়োডিন 131। তেজস্ক্রিয় আইসোটোপ এক্ষেত্রে ব্যবহার করা হবে কি, আয়োডিন 131 সমৃদ্ধ একটা দ্রবণ যখন প্রবেশ করানো হবে, তখন ওই আইসোটোপটা থাইরয়েড, আমাদের যে থাইরয়েড গ্রন্থিটা রয়েছে আমাদের শরীরে, ওই থাইরয়েড গ্রন্থিটাতে যে পৌঁছাবে এই দ্রবণটা, এখানে পৌঁছানোর পর কি করবে, সেখান থেকে বিটা রশ্মি নির্গত হবে। ঠিক আছে, তারপরে থাইরয়েড রোগের যে জায়গাটা ক্যান্সারে আক্রান্ত হবে, ওই কোষটাকে কি করতে পারবে, ধ্বংস করবে, ওই রোগটাকে ধ্বংস করবে। এভাবেই কিন্তু আমরা তেজস্ক্রিয় আইসোটোপ সম্পন্ন কোনো একটা দ্রব্য শরীরের মধ্যে প্রবেশ করিয়ে, ক্যান্সার কিন্তু একটা মারাত্মক রোগ, সেক্ষেত্রে আমরা ক্যান্সারের মতো, যেমন থাইরয়েড গ্রন্থির যে ক্যান্সারটা হয়ে থাকে, সেটা আয়োডিন 131 তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে ক্যান্সার রোগটা অনেক মারাত্মক বিধায়, ঠিক আছে, এই তেজস্ক্রিয় আইসোটোপটা এখানে ব্যবহার করে আমরা এই প্রতিকারটা করতে পারছি। সেম ভাবে টিউমারও কিন্তু শরীরে থাকলে সেটাও শরীরের জন্য খুবই ক্ষতিকর। সেক্ষেত্রে আমাদের শরীরে কোথাও কোনো জায়গায় টিউমার হয়েছে কিনা, বা টিউমারটা আমরা ধ্বংস করার ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করতে পারি। তাহলে টিউমারের উপস্থিতি এবং নির্ণয় করে এবং এটা নিরাময়ের ক্ষেত্রে যে আইসোটোপটা ব্যবহার করা হয় সেটা হলো কোবাল 66। কি বললাম আমি, কোন আইসোটোপটার কথা বললাম, কোবাল 60। 60। হ্যাঁ, কোবাল 60 থেকে কিন্তু গামা রশ্মি নির্গত হয়। কোবাল 60 থেকে গামা রশ্মি নির্গত হয়ে সেখানে ক্যান্সারের যদি কোনো কোষ কলা থাকে সেটাকেও ধ্বংস করতে পারে, বা টিউমার জাতীয় কোনো কিছু থাকলে সেটাও কিন্তু কোবাল 60 দ্বারা ধ্বংস করা সম্ভব। ঠিক আছে, এরপরে রক্তে আমাদের এক ধরনের রোগ হয়ে থাকে, সেটা হলো লিউকেমিয়া যে রোগটা রয়েছে সেটা আমরা নিরাময় করতে পারি কিসের মাধ্যমে, একটা তেজস্ক্রিয় আইসোটোপ, সেটা হলো ফসফরাস 32। ঠিক আছে, P32। হ্যাঁ, P32 এর সাহায্যে, এই ফসফেট যে রয়েছে সেটার সাহায্যে আমরা রক্তের লিউকেমিয়া রোগটা আমরা নিরাময় করতে পারি। তাহলে এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে রোগ নিরাময়ের ক্ষেত্রে কোবাল 60, আয়োডিন 131 বা ফসফেট 32, এই যে আইসোটোপ গুলো রয়েছে এগুলো রোগ নিরাময়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, জি মিস। এগুলো হলো চিকিৎসা ক্ষেত্রে আমরা কিভাবে রোগ নিরাময় করব। এরপরে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হলো কৃষিক্ষেত্রে কিভাবে তেজস্ক্রিয় আইসোটোপটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, এখানে কৃষিক্ষেত্রে বলতে আমাদের ফসলের পুষ্টির জন্য, একটা উদ্ভিদের জন্য কতটুকু পুষ্টির প্রয়োজন, বা একটা ফসলের মধ্যে রোগ আক্রান্ত হলে বা কোনো ক্ষতিকর পোকামাকড় আক্রমণ হলে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু এই তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করতে পারি, বা একটা ফসলের মান উন্নয়ন, মানে এটা যে অবস্থাটা আছে সেটাতে আরেকটু বেটার করার জন্য, বেটার ফসল পাওয়ার জন্য যে উপায়টা, সেটাও আমরা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তাহলে ফসলের পুষ্টি, যেমন আমরা জানি একটা ফসলের পুষ্টির জন্য কি প্রয়োজন, কি দিতে হবে, ফসলের সার। সার সহজ দিতে ভাষায় হয়। আমরা জানি সার দিতে হবে। সার হলো মূল্যবান একটা বস্তু, যেমন আবার সার মূল্যবান বস্তু আমরা জানি, কিন্তু আমরা কি এটা ওর যতটুকু প্রয়োজন, একটা উদ্ভিদের যতটুকু সার প্রয়োজন এর অতিরিক্ত আমরা এখানে দিতে পারবো না। অর্থাৎ একটা উদ্ভিদের জন্য যতটুকু সার প্রয়োজন আমরা শুধুমাত্র ততটুকুই অ্যাপ্লাই করতে পারবো। অতিরিক্ত যদি আমরা সেক্ষেত্রে সার প্রয়োগ করতে যাই, সেক্ষেত্রে সেটা উদ্ভিদের জন্য যেমন ক্ষতি হবে, সেরকম পরিবেশের জন্য সেটা ক্ষতি হবে। তাহলে এখানে কি পরিমাণে আমরা ব্যবহার করব, আমরা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করে একটা জমিতে কতটুকু সার দিতে হবে, কতটুকু প্রয়োগ করতে হবে, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। যেমন সারের মধ্যে আমাদের যে উপাদানটা বেশি থাকে সেটা হলো নাইট্রোজেন আর ফসফরাস। ঠিক আছে, জমিতে কি পরিমাণ নাইট্রোজেন ফসফরাস আছে সেটা আমরা তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে জানতে পারি, এবং তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে যে ওরা কি করে থাকে, নাইট্রোজেন আর তেজস্ক্রিয় ফসফরাস, তেজস্ক্রিয় নাইট্রোজেন তেজস্ক্রিয় ফসফরাস মূলের সাহায্যে কি করে থাকে, মূলের মাধ্যমে গ্রহণ করে উদ্ভিদ, এবং উদ্ভিদের শরীরের সে বিভিন্ন অংশে সেগুলো শোষিত হয়। তাহলে এই সময় যে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে, যেমন আমাদের শরীরে কোষের মাধ্যমে ওখানে বিভিন্ন রশ্মি নির্গমন হওয়ার কথা রয়েছে,
সেম ভাবে আমরা যখন তেজস্ক্রিয়তা সম্পন্ন নাইট্রোজেন বা তেজস্ক্রিয়তা সম্পন্ন ফসফরাস মূলের সাহায্যে উদ্ভিদ গ্রহণ করবে, সেটা শরীরের উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছাবে, পৌঁছানোর পর সেখানে বিভিন্ন ধরনের রশ্মি নির্গমন করবে। এই রশ্মি নির্গমনের মাধ্যমে কিন্তু তারা বলে দিবে যে এখানে কতটুকু পরিমাণে সার সেখানে প্রয়োজন, সেটাকে আমাদেরকে কি করে দিবে, আইডেন্টিফাই করে দিবে। এক্ষেত্রে তোমরা স্ক্রিনে একটা যন্ত্র দেখতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, এটার নাম হলো গাইগার মোলার কাউন্টার। এই যন্ত্রটার নাম কি? এই যে ছবি দেখতে পাচ্ছি একটা উদ্ভিদের টবের পাশে, উদ্ভিদের পাশে আমরা একটা যন্ত্র দেখতে পাচ্ছি, সেটার নাম হলো গাইগার মোলার কাউন্টার। ঠিক আছে, কি তারপরে নাম? গাইগার মোলার কাউন্টার। আচ্ছা, শুনতে পেয়েছো? গাইগার হ্যাঁ। মোলার কাউন্টার, এইটা ব্যবহার করে কিন্তু তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত এবং এটার পরিমাণটা করা যায়। যেমন দেখো এখানে উদ্ভিদের এখানে আমরা দেখতে পাচ্ছি ইনজেকশনের মাধ্যমে এখানে তেজস্ক্রিয়তা আইসোটোপ প্রয়োগ করা হচ্ছে, যেটা হলো পি ফসফেট। ফসফেট সমৃদ্ধ কোনো একটা তেজস্ক্রিয় আইসোটোপ এই উদ্ভিদের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। এটা মূলের সাহায্যে কিন্তু উদ্ভিদের বিভিন্ন অংশে যাবে, গিয়ে সেখানে আমাদেরকে ওই যে আমরা যন্ত্রটা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে কাউন্ট করে বলবে যে এখানে কতটুকু পরিমাণে সার বা কি প্রয়োগ করলে আমরা এই উদ্ভিদটার বৃদ্ধি পাবো, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে দিবে। ঠিক আছে, এরপরে যে বিষয়টা সেটা হলো ক্ষতিকর পোকা থেকে কিভাবে আমরা বাঁচবো, ক্ষতিকর পোকামাকড় থেকে কিভাবে উদ্ভিদকে রক্ষা করব। সেটা আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জের ব্যাপার যে আমরা যে কোনো ফসলের উৎপাদন কম কেন হয়, সেটা কোনো রোগ জীবাণু দ্বারা যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ফসলের উৎপাদনটা কমে যায়। ঠিক আছে, যেমন পোকামাকড় যদি আক্রান্ত হয় সেক্ষেত্রেও কিন্তু ফসলের উৎপাদনটা কমে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের পোকামাকড়টা ধ্বংস করতে হবে, ধ্বংস করে কিন্তু আমরা এটা কি করতে পারি, বৃদ্ধিটা ঠিক রাখতে পারি। বা এখানে কীটনাশক, অনেক সময় আমাদেরকে জমিতে কি করতে হয়, যখন অতিরিক্ত পরিমাণে পোকামাকড় সেখানে আক্রমণ করে সেক্ষেত্রে কীটনাশক দেওয়া হয়। এই কীটনাশকটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতি। যেমন আমরা যদি অতিরিক্ত ব্যবহার করি, যে কোনো জিনিসে একটা নির্দিষ্ট লিমিট থাকে, নির্দিষ্ট লিমিটের বাইরে যদি হয়ে যায় সেক্ষেত্রে সেটা ক্ষতিকর। এটা ভালো যে খারাপ দিকটা ইচ্ছে করে থাকে। সেক্ষেত্রে কীটনাশকটা যদি আমরা বেশি ব্যবহার করি সেটা সকলের জন্য ক্ষতি হবে, পরিবেশ তথা উদ্ভিদ সকলের জন্য। এই কীটনাশক ক্ষতিকারক পোকামাকড়ের সাথে আমাদের অনেক উপকারী পোকামাকড় মেরে ফেলতে পারে। এমন ক্ষতিকর জিনিস মারতে গিয়ে আমরা হয়তো বা যেটা প্রয়োজন, ঠিক আছে, প্রয়োজনীয় যে পোকামাকড়গুলো রয়েছে যেগুলো উদ্ভিদে পরাগায়নে সাহায্য করে, সেই ধরনের পোকামাকড়ও ধ্বংস করতে পারি। সে কারণে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ যদি কীটনাশক ব্যবহার করি, তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহার করা হলে এখন কতটুকু পরিমাণে কীটনাশক দেওয়া হবে বা ফসলের জন্য ভালো, সেটা আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। ঠিক আছে, ক্ষতিকর পোকামাকড় আমরা যদি তেজস্ক্রিয়তা আইসোটোপ সম্পন্ন কোনো কীটনাশক ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা ওটা ফসলের জন্য ব্যবহার করে সেক্ষেত্রে আমরা উপকার পেতে পারি। আবার ফসলের মান উন্নয়নের ক্ষেত্রে যেমন কি ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে আমরা উদ্ভিদ কোষের জিনগত পরিবর্তন অর্থাৎ বৈশিষ্ট্যগত কিছু পরিবর্তন ঘটিয়েও কিন্তু আমরা ফসলে মান উন্নয়ন করতে পারি। ঠিক আছে, এরপরে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হলো খাদ্যদ্রব্য সংরক্ষণ। তোমরা কি এখানে স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, এক্ষেত্রে দেখো স্ট্রবেরি একটা আমরা ফল দেখতে পাচ্ছি, আমরা জানি এটা একটা পচনশীল। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি এই পচনশীল ফলটাকে এখানে গামা রেস অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে যদি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে এখান থেকে গামা রেসটা নির্গত হবে। এখানে যে ব্যাকটেরিয়াগুলো আক্রমণ, আমরা জানি একটা ফসল পচার ক্ষেত্রে ফল পচনে সাহায্য করে কে, ব্যাকটেরিয়া। আমরা যদি এই ব্যাকটেরিয়াকে যদি কোনো একটা তেজস্ক্রিয় আইসোটোপ প্রয়োগ করে বা গামা রে নির্গত করে যদি আমরা এই ব্যাকটেরিয়াকে কোনোভাবে ধ্বংস করতে পারি সেক্ষেত্রে আমরা এই ফলটাকে পচন থেকে কি করতে পারবো, বাঁচাতে পারবো। অর্থাৎ তাহলে আমরা বলতে পারছি যে খাদ্যদ্রব্য সংরক্ষণে তেজস্ক্রিয় আইসোটোপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, এরপরে আরেকটা যে বিষয় সেটা হলো বিদ্যুৎ উৎপাদন। ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনে যেমন আমরা জানি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপটা খুবই ইম্পর্টেন্ট। যেমন কোনো একটা পরমাণু যখন ভেঙে যায়, ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত হয়। মনে রাখবে কোনো একটা ক্ষুদ্র জিনিস পরমাণু ভেঙে যদি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে পরিণত হয় সেই বিষয়টা হলো ফিশন, ফিশন বিক্রিয়া। সেক্ষেত্রে তাপ শক্তি বের হয়। এই তাপ শক্তি ব্যবহার করে কিন্তু জেনারেটরের সাহায্যে কি করা যায়, বিদ্যুৎ উৎপাদন করা যায়, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার বিদ্যুৎ শক্তি। নিউক্লিয়ার
বিদ্যুৎ শক্তি। যেমন আমাদের দেশে পাবনা জেলার রূপপুরে একটা সরকার একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা ভেবেছে, যেটা রূপপুরে বাংলাদেশ সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। এখানে প্রায় তোমার অনেক অর্থাৎ 2400 মেগাবাইট বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে বলে সকলে ধারণা করছে। সেক্ষেত্রে এখানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলছে, সেক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে সাহায্য করবে সেটা হবে কি তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে আমরা ওই পরমাণুর যে ফিশন বিক্রিয়াটা ঘটিয়ে সেখানে তাপশক্তি বের করতে পারি। এই তাপশক্তিকে আবার জেনারেটর দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সেটা সাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে তোমরা যে বিষয়টা দেখবে যে আইসোটোপ কি, তেজস্ক্রিয় আইসোটোপ কি, বা কোন কোন ক্ষেত্রে এদের ব্যবহার রয়েছে সেগুলো একটু ভালো করে দেখবে। আবার তেজস্ক্রিয় আইসোটোপের কিন্তু কিছু খারাপ দিকও রয়েছে। ঠিক আছে, যেমন এগুলো যে বোমাগুলো তৈরি করা হয় তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে, সেগুলো ধ্বংসের ফলে বিভিন্ন জায়গার ক্ষতি সম্পাদন করা সম্ভব। এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবে এখান থেকে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে তোমাদের ক্লাস এখানে সমাপ্ত করলাম। তোমাদের ক্লাস আবার শেষ হয়ে এসেছে। ওকে, মিস, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম সালাম।